আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ পর্যালোচনা বৈঠকে বসছে। নতুন বছরের শুরুতেই বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পিএম ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা যোজনার মেয়াদ 2025-26 সাল পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ সূচনা হচ্ছে রাজ্য সঙ্গীত মেলার। নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট আজ হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ পর্যালোচনা বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের বলা হয়েছে। এছাড়াও রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতা পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনাররাও বৈঠকে যোগ দেবেন। জেলা স্তরে পুলিশ সুপার এবং জেলা শাসকদেরকেও ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণে উদ্যোগী হচ্ছে। এর অঙ্গ হিসেবে সচিবালয় পর্যায়ের দপ্তরগুলিতে শূন্যপদের সংখ্যার পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর শূন্যপদের সংখ্যা জানতে চেয়ে বিভিন্ন দপ্তরকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। সেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার সহ মোট অনুমোদিত পদ ও কর্মরতদের সংখ্যা এবং কত পদ শূন্য রয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান তলব করা হয়েছে। 31 জানুয়ারির মধ্যে দপ্তরগুলিকে এই সংক্রান্ত তথ্য নির্ধারিত বয়ানে জমা দিতে হবে। একই সঙ্গে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতেও অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি, এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তা ইতোমধ্যেই জানিয়েও দেওয়া হয়েছে। পদোন্নতির মাধ্যমে এলডিএর উপরের পদগুলি পূরণ করা হবে। রাজ্য সরকার চলতি খরিফ মরশুমের প্রথম 2 মাসে কৃষকদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরের তুলনায় এবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের পরিমাণ দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে। খাদ্য দপ্তর সূত্রে খবর, 30 ডিসেম্বর পর্যন্ত 8,39,000 কৃষকের কাছ থেকে মোট 26,69,000 টন ধান সংগ্রহ করা হয়েছে। কর্মসূচির সাফল্যের জন্য খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন। প্রসঙ্গত 2024-25 খরিফ মরশুমে ধান সংগ্রহ শুরু হয়েছে গত নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময় 66 লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। এদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত চাষিদের কাছ থেকে ন্যূনতম 30 কুইন্টাল ধান কেনা বাধ্যতামূলক করা হয়েছে। কৃষকের জমির পরিমাণ নির্বিশেষে এই নিয়ম কার্যকর করার জন্য খাদ্য দপ্তর জেলা আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা যোজনা 2025-26 সাল পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই দুই প্রকল্পের অধীনে ব্যয় বরাদ্দ বাড়িয়ে 69,515 কোটি টাকা করা হয়েছে। जो फैसले आज लिए गए वो सारे के सारे किसानों के वेलफेयर से संबंधित है। आज सबसे बड़ा एक फैसला लिया गया कि प्रधानमंत्री फसल बीमा योजना, a scheme which has really made a big difference in farmers' lives, उसके एलोकेशन को एनहांस किया गया, 69,515 करोड़ किया गया और किसानों के जीवन में जो रियल परिवर्तन आया इस स्कीम से, उसके कारण इस एलोकेशन को एनहांस किया गया। জাল পাসপোর্ট কাণ্ডে তদন্তে লালবাজারের গোয়েন্দা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধীরেন ঘোষ নামে ওই ব্যক্তিকে নদিয়ার মদনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলাইপুর জমাদার পাড়ার একটি বাড়ি থেকে পাকড়াও করা হয়। টাকার বিনিময়ে ওই ব্যক্তি জাল পাসপোর্ট তৈরি করে দিত বলে অভিযোগ। আগেই গ্রেপ্তার হওয়া মূল চক্রী মনোজ গুপ্তকে জেরা করে ধীরেন ঘোষের সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল তাকে আলিপুর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে রাজ্যে জঙ্গি কার্যকলাপ এবং অবৈধ কাজকর্মের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন। সারা বাংলা আজ আইন শৃঙ্খলার অবনতির কারণে অপরাধের স্বর্গরাজ্য হয়েছে। অপরাধের স্বর্গরাজ্য যেখানে হবে সেখানে জঙ্গিদেরও স্বর্গরাজ্য হবে। তাই জঙ্গিদের স্বর্গরাজ্য হতে চলেছে বাংলা। পাশাপাশি আসামও আছে, পাশাপাশি ত্রিপুরাও আছে।
সীমান্তবর্তী জেলাগুলিতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে, কারণ সীমান্তে কোনো নিরাপত্তা নেই, সীমান্তে কোনো কাঁটাতার নেই। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সংগঠনগুলি গতকাল অভয়ার নামে শপথ দিবস পালন করে। জুনিয়র চিকিৎসকদের সংগঠনগুলির তরফে যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে নানা কর্মসূচি পালন করা হয়। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি এই তিনটি সংগঠন এর আয়োজন করে। উপস্থিত ছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং আরজিকর মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরাও। আন্দোলনকে আরো গতিময় করে তোলার পাশাপাশি রাজ্যবাসীর কাছে ফের সুবিচারের দাবিতে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তারা। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাসের আয়ুর বদলে বাস বাতিলের ক্ষেত্রে সেটি স্বাস্থ্য বিবেচ্য হোক, এই আবেদন জানিয়ে বেসরকারি বাস মালিকদের 6টি সংগঠনের করা মামলার আজ কলকাতা হাইকোর্টে শুনানি হবার কথা। রাজ্য সরকার ছাড়াও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টে ওই মামলা দায়ের করা হয়েছে। বৃহত্তর কলকাতা এলাকায় 15 বছরের পুরনো বাসের পারমিট নবীকরণ না করার সরকারি সিদ্ধান্তের অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছে বেসরকারি বাস মালিক সংগঠন। তাদের অভিযোগ, কলকাতায় গণপরিবহনে যাত্রীদের 40%-এরই ভার বেসরকারি বাসগুলি বহন করে। তাই 15 বছরের গেরোই বহু বাস একলপ্তে বাতিল হয়ে গেলে তার আঁচ সার্বিক পরিবহন ব্যবস্থার উপর এসে পড়বে। দুর্ভোগে পড়বেন অসংখ্য মানুষ। মালদার তুলসীহাটায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে ধাক্কাধাক্কিতে গতকাল 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জন মহিলা। অল্প জায়গার মধ্যে বহু মানুষ সমবেত হওয়ার ফলে হুড়োহুড়ি সৃষ্টি হয়। মাঠের একপাশের একটি দেওয়াল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে দিনহাটার ঝিকরিতে বিপুল পরিমাণ আমেরিকান ডলার উদ্ধার করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। উদ্ধার হয়েছে প্রায় 1 লক্ষ টাকার বাংলাদেশি নোট। ওই টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এদিকে টাকার বিনিময়ে বিদেশি মুদ্রা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বীরভূমের বীজপুর থানার পুলিশ। ধৃত রাজু বিশ্বাস বহরমপুর এবং আফতাব কারাবি বাংলাদেশের বাসিন্দা। উত্তর 24 পরগনার বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকায় বনগাঁ বাগদা সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। বাজার থেকে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে সৌমিত্র আচার্য নামে ওই যুবককে একটি গাড়ি এসে চাপা দেয়। তিনি বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকার বাসিন্দা। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ চৌবেট্টা মোড়ের কাছে গতকাল পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। রাজ্য সরকারি তথ্য ও সংস্কৃতি মন্ত্রক আয়োজিত সঙ্গীত মেলার সূচনা হচ্ছে আজ, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। কলকাতার পাশাপাশি এবার জেলাতেও সঙ্গীত মেলার আয়োজন হচ্ছে। কলকাতায় 11টি জায়গার পাশাপাশি আরও 4 জেলায় সঙ্গীত মেলার আয়োজন করা হবে বলে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন গতকাল জানিয়েছেন। উত্তরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফের শীতের আমেজ। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। 6 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেবলমাত্র 7 তারিখে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। 6 বছর বাদে সন্তোষ ট্রফি জয় করে শহরে ফিরেছে বাংলা ফুটবল দল। গত রাতে কলকাতায় এসে পৌঁছয় তারা। বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত প্রমুখ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ পর্যালোচনা বৈঠকে বসছে। নতুন বছরের শুরুতেই বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।